জুলাই আগস্টে ব্যাপক ও সংগঠিত মানবাধিকার লঙ্ঘন, সুষ্ঠু বিচারে অন্তর্বর্তী সরকার দায়বদ্ধ। শেখ হাসিনা যেখানে থাকুক বিচার হবে, স্কাই নিউজকে ডক্টর ইউনূস। সাগরে সয়াবিন তেল ভাসিয়ে রেখে কৃত্রিম সংকট, অনুসন্ধানে নেমে একাধিক সংস্থা। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ 21শে সংবাদে, সাথে আছি মুজাহিদুল ইসলাম। দর্শক, 21শে টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21she24 অনলাইন। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21sheetv চ্যানেলে। জুলাই বিপ্লবে সংগঠিতভাবে বাংলাদেশে ব্যাপক মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। আর এই গণহত্যার সুষ্ঠু বিচারে অন্তর্বর্তী সরকার দায়বদ্ধ বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। জেনেভায় বাংলাদেশের জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘের তথ্যানুসন্ধান প্রতিবেদন উপস্থাপনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারা এই মন্তব্য করেন। নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় জেনেভায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক ২০২৪ সালের জুলাই ও আগস্টে বাংলাদেশের সংঘটিত বিক্ষোভের সাথে সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের উপর জাতিসংঘের মানবাধিকার তথ্য অনুসন্ধান প্রতিবেদন উপস্থাপন করেন। সভায় গত ১২ ফেব্রুয়ারি জাতিসংঘের প্রকাশিত ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট নিয়ে আলোচনা করা হয়। এ সময় ভলকার তুর্ক বলেন, শেখ হাসিনা আমলে বিশেষ করে জুলাই বিপ্লবে ব্যাপক ও সংগঠিতভাবে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হয়েছে। To stop the cycle of reprisals that we have seen in the past, to bring the nation together, to engage in trust building and healing. সভায় যোগ দিয়ে বাংলাদেশের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান, জুলাই আগস্টের সুষ্ঠু বিচারে অন্তর্বর্তী সরকার দায়বদ্ধ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, বাংলাদেশে জুলাই আগস্টে রাজনৈতিক সহিংসতা ঘটেছে, তবে সংখ্যালঘুদের তুলনায় মুসলিমদের উপর নির্যাতন বেশি ঘটেছে। They were attacked. There had been some incidents like that. We strongly condemn that. But in most of the cases, those persons belong to মুসলিম কমিউনিটি। সভায় তথ্য উপদেষ্টা মাহফুজ আলম সহ অন্তর্বর্তী সরকার এবং নাগরিক সমাজের প্রতিনিধিরাও যোগ দেন। নাইম আহমেদ, 21শে টেলিভিশন। আদালতে হাজির হোক বা না হোক, গুম খুন সহ জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ভারতে আশ্রয় নিয়ে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জড়িত সবাই বিচারের মুখোমুখি হবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে দিল্লির সঙ্গে যোগাযোগ ও আইনি প্রক্রিয়ার কথা তুলে ধরেন। সাক্ষাৎকারে গণ অভ্যুত্থানে নিহতদের বিচার প্রক্রিয়া, ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকীর দুর্নীতি ও রোহিঙ্গা সংকট নিয়েও কথা বলেন। বিস্তারিত দুলি মল্লিকের ডেস্ক রিপোর্টে। টার্গেট ব্যক্তিকে প্রশাসনের লোক পরিচয় দিয়ে হাত পা বেঁধে অপহরণের পর গুম, আয়নাঘরে বন্দী করে নির্যাতন। গুম সংক্রান্ত কমিশনের তথ্য অনুযায়ী ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত গেল ১৫ বছরে ১৫০০-এর বেশি মানুষকে গুম করা হয়েছে। অভিযোগ রয়েছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই এসব গুম খুনের ঘটনা ঘটত। এখন প্রশ্ন, জড়িত সবাই কি বিচারের মুখোমুখি হবে কিনা? ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজের এমন প্রশ্নের উত্তর দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, আদালতে হাজির হোক বা না হোক, মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তার সঙ্গে জড়িত সবাই বিচারের মুখোমুখি হবেন। She will stand trial, there's no doubt about that, because all the evidences are here. It will be happening in absentia or in her presence. It will be taking place, not only her, and all the people who were associated with her. Her family members, her clans, her associates, and all the oligarchs, people who promoted her, supported her, made her the way she is. স্পষ্ট করেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে আইনি প্রক্রিয়া।
So we'll be already asked India to hand over Hasina to Bangladesh. No official response, but we are waiting for that. Legally, they are required to send her to Bangladesh. I think it's international law will guide that. জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হতাহতদের বিচার প্রক্রিয়া নিয়েও কথা বলেন ডক্টর ইউনূস। We are trying. We cannot guarantee because we are a short-lived government because legal process is very slow. গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ সরকারের অনেক নেতাকর্মী পালিয়ে গেলেও এখনও প্রশাসন ব্যবস্থায় অনেকে রয়েছেন, তাদের নিয়েও প্রশ্নের উত্তর দেন তিনি। Everybody was involved in it. Whole government was involved in it. So you cannot distinguish who is really enthusiastically doing it. So we are identifying, we're letting them go through the process. Some will get punished, some will still be under the process, some will still be untraceable. সাক্ষাৎকারে উঠে আসে শেখ হাসিনার বোনের মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের বিষয়টি। So whether we can bring back a UK citizen for trial in Bangladesh. And so those are issues I'm not very clear about. এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া নিয়েও মতামত জানান প্রধান উপদেষ্টা। We have contacts with them because there's a new inflow of Rohingyas coming to Bangladesh. So we had to deal with their army on the border. দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। চাহিদার তুলনায় অতিরিক্ত আমদানি হওয়ার পরও বাজারে মিলছে না সয়াবিন তেল। রোজার আগে সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠকে ব্যবসায়ীরা বাজারে সরবরাহ স্বাভাবিক রাখার প্রতিশ্রুতি দিলেও শেষ পর্যন্ত কথা রাখেননি তারা। অভিযোগ উঠেছে দাম বৃদ্ধির পাঁয়তারায় বন্দরে খালাস না করে গভীর সমুদ্রে ভাসিয়ে রাখা হয়েছে তেল। বিষয়টি অনুসন্ধানে নেমেছে সরকারের একাধিক সংস্থা। আরও জানাচ্ছেন সঞ্জয় অধিকারী। রমজান মাসে 3 লাখ মেট্রিক টন সয়াবিন তেলের চাহিদার বিপরীতে 3,89,000 মেট্রিক টন আমদানি হয়েছে। তারপরও বাজারে তেলের দেখা মিলছে না। গত সোমবার বাণিজ্য উপদেষ্টা অভিযোগ করেন, দাম বাড়ানোর পাইতারাই বড় 4টি আমদানিকারক বাজারে তেল সরবরাহ কমিয়ে দিয়েছে। তারা হয়তো চাচ্ছে, যারা হচ্ছে নিশ্চয়ই, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু আমরা সেইটা ঘটতে দিতে চাই না। আমাদের পরিশ্রমের উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা দাম বাড়াতে দিতে চাই না। এনবিআরের তথ্য মতে জানুয়ারি মাসে 1,17,000 টন সয়াবিন তেল আমদানি হয়েছে, যা গত 6 বছরে মাসিক ভিত্তিতে সর্বোচ্চ। আর গত 2 সপ্তাহে টিকে গ্রুপ 43,000 টন, মেঘনা গ্রুপ 50,000 টন এবং সিটি গ্রুপ 26,000 টন সয়াবিন তেল আমদানি করেছে। এর বাইরে অন্যান্য কোম্পানি 11,000 টন সয়াবিন তেল আমদানি করেছে। এরপরও ক্রেতারা চাহিদা অনুযায়ী সয়াবিন তেল পাচ্ছেন না। ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক বলেন, সরকারকে দেয়া কথা রাখেননি ব্যবসায়ীরা, ফলে বাজারে সয়াবিন তেলের কৃত্রিম সংকট তৈরি হয়েছে। ব্যবসায়ীর সাথে মিটিংয়েরও উদ্দেশ্য ছিল যাতে রমজানে মানুষ পণ্যটা সহজে পায়। সেদিন ওনারা প্রকাশ্যে কথা দিয়েছেন যে 25 তারিখ থেকে 26 তারিখের মধ্যে এখানে বাজারে সব সয়াবিন তেল অ্যাভেলেবেল থাকবে, কিন্তু বাস্তবে আজ পর্যন্ত এই ক্রাইসিসটা আছে। এটাকে আমরা বলতে পারি ওনারা কথা দিয়ে কথা রাখেননি। এদিকে অভিযোগ উঠেছে, আমদানি করা তেল চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ভাসিয়ে রাখা হয়েছে। এছাড়া বিভিন্ন গোডাউনেও বিপুল পরিমাণ সয়াবিন তেল মজুদ রয়েছে। সব মিলিয়ে তেল সংকটের কারণ অনুসন্ধানে 7 সদস্যের কমিটি করেছে ভোক্তা অধিদপ্তর। তাদের যে পুরনো যে ইল্ড প্র্যাকটিসগুলা সেগুলাতে তারা পরিবর্তিত হয়ে গেছে, এটা মনে করা হলে এটা ভুল হবে। পুরা আমদানির পর্যায় থেকে আমাদের এই বিপণন পর্যন্ত কি কি কারণ জড়িত আছে এবং কি কি স্টেপগুলো আছে, সেখানে কোথায় কোথায় ডিসরাপশন আছে, এই ওরা যদি প্রতিবেদন দেয় তখন আমি ওটা দেখে যেটা সঠিক এটা আপনাদেরকে জানাতে। দোষীদের শাস্তির আওতায় আনা হবে উল্লেখ করে ব্যবসায়ীদের মনোভাব পরিবর্তনেরও তাগিদ দেন তিনি। ব্যবসায়িক সংস্কৃতি এরও আমূল পরিবর্তন দরকার। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। ইফতারের আগ মুহূর্তে রাজধানীর সড়ক যেন পরিণত হয় যুদ্ধক্ষেত্রে। প্রিয়জনের সঙ্গে ইফতার করতে সবারই চেষ্টা থাকে একটু আগে গন্তব্যে পৌঁছানোর। বাড়তি গাড়ির চাপে বেগ পেতে হয় ট্রাফিক পুলিশকেও। সড়কের পাশাপাশি মেট্রো রেলেও এ সময় ভোগান্তি পোহাতে হয়। ইফতারের আগ মুহূর্তে রাজধানীর খবর জানাচ্ছেন মাহতাব মিনহাস। ঠিক ইফতারের আগ মুহূর্তের রাজধানীর সড়ক। আসরের আজানের আগে থেকে বাড়তে শুরু করে গাড়ির চাপ। এ সময়ে একের পর এক অফিস ছুটি হওয়ায় ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত রাস্তায় যানবাহনের চাপ
মাত্রা ছাড়ায়। প্রতিদিন এই চিত্র দেখে যে কারো মনে হবে এটি সড়ক নয়, যেন যুদ্ধক্ষেত্র। সবার লক্ষ্য একটাই, ইফতারের আগে ঘরে ফেরা। রাস্তাঘাটে একটু ক্লিয়ার থাকলে সবার একটু স্বস্তি পাইতো, সবাই একটু বাসায় গিয়ে ইফতার করতে পারতো। আর সিগন্যাল ছাড়া নির্ভর করে, যেভাবে সিগন্যাল বাড়াইতে আছে এবার তো সম্ভব মনে হয় না। টাইম অনেক শর্ট, আর যে পরিমাণ জ্যাম, মনে হয় না ইফতার করতে পারবো। সময় 5 মিনিট, এখন তো কোথাও যাওয়ার অবস্থা নাই। বাস স্টপগুলোতেও থাকে গন্তব্যগামী মানুষের উপচে পড়া ভিড়। বাড়তি গাড়ির চাপ সামলাতে হিমশিম অবস্থায় পড়েন ট্রাফিক পুলিশেরা। সবাই চাচ্ছেন যে বাসায় যাবেন, যে ইফতার করবেন, সবারই প্রচণ্ড তাড়া। তো আমি সবাইকে বলবো একটু ধৈর্য ধরে যখন সামনের গাড়িকে সিগন্যাল দেওয়া হয় তারা যেন খেয়াল করে, অ্যাক্সিডেন্টটা যেন অ্যাভয়েড করা যায়। মেট্রো রেলের জন্য নগরবাসী সুবিধা পেলেও ইফতারের আগ মুহূর্তে সেখানেও থাকে না স্বস্তি। ভিড় ঠেলে ওঠা যেন এক দুঃস্বপ্ন। ইফতারের 1.5 থেকে 2 ঘন্টা আগেই তিল ধারণের ঠাঁই নেই স্টেশনে। 5-6টা ট্রেন বাড়ানোর জন্য ভাই, আর 3 মিনিট করা উচিত। 5 মিনিট না করে 3 মিনিট করলে সকলে বাসায় গিয়ে ইফতারি করতে পারে, নামাজ পড়তে পারে। 40 মিনিট প্লাস এখানে দাঁড়িয়ে আছি। 3টা ট্রেন অলরেডি চলে গেছে, তো এখন পর্যন্ত যেতে পারি নাই। ইফতার রাখান দিয়ে ফ্যামিলির সাথে ইফতার করার জন্য একটু আগে ভাগে যেতে এই কষ্টটা করতে রাজি আছি। ভোগান্তিতে পড়া অনেককে বাধ্য হয়ে পথে সারতে হয় ইফতার। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানীর বসুন্ধরায় 2 ইরানি নাগরিকের উপরে হামলার ঘটনায় 2 জনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। বাংলাদেশে ঘুরতে আসা ওই দাদা নাতির উপরে হামলার সাথে আরও কয়েকজন জড়িত। সেই সন্দেহভাজনদের ধরতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। আদিত্য মামুনের রিপোর্ট। গেল মঙ্গলবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় একটি ব্যাংকে মানি এক্সচেঞ্জ করতে যায় ইরান থেকে বাংলাদেশ ঘুরতে আসা মোহাম্মদ আহমেদ এবং তার নাতি মেহেদি। দালালের খপ্পরে পড়ে এক পর্যায়ে নিজেরাই প্রতারক সন্দেহে গণপিটুনির শিকার হন। পরে পুলিশ ইরানি নাগরিকদের উদ্ধার করলেও খোয়া গেছে তাদের অর্থ এবং ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বহনকারী গাড়িও। এ ঘটনায় পুলিশ স্বপ্রণোদিত হয়ে একটি মামলা করার পর 2 জনকে গ্রেফতার করা হয়। এই সংক্রান্তে আমরা একটা মামলা রুজু করেছি। মামলা রুজুর পরিপ্রেক্ষিতে এই ঘটনার সহিত সংশ্লিষ্ট 2 জনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। আরও যারা এই মামলার ঘটনার সহিত সংশ্লিষ্ট আছে বা ঘটনার সহিত জড়িত, তাদের গ্রেফতারের চেষ্টা আমরা অব্যাহত রেখেছি। ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হামলাকারীদের শনাক্তের পাশাপাশি কারণ অনুসন্ধান করা হচ্ছে বলেও জানায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমরা ফুটেজ কালেকশন করেছি, আমরা সবকিছু আমাদের আসছে। এটা তো আসলে আমাদের তদন্তাধীন বিষয়। চুরি, ছিনতাই ও মব জাস্টিসের মতো ঘটনাগুলোর বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানায় পুলিশ। এটাই সেই গাড়ি যে গাড়িতে ইরানি 2 নাগরিক বসুন্ধরা আবাসিক এলাকায় গিয়েছিলেন একটি মানি এক্সচেঞ্জের অফিসে, এবং সেখানে মানি এক্সচেঞ্জ করতে গিয়ে উন্মুক্ত জনতা তাদেরকে ছিনতাইকারী সন্দেহ করে, তাদেরকে এমনও সন্দেহ করে যে তারা শয়তানের নিঃশ্বাস দিয়ে টাকা হাতিয়ে নিচ্ছেন, এবং তারপর গাড়িটি ভাঙচুর করে তাদের কাছে থাকা $900 ছিনতাই করে নিয়ে যায়, তাদেরকে আহত করে এবং একই সঙ্গে গাড়িটিও বিপর্যস্ত করে দেয়। সেই গাড়িটি এখন আছে পুলিশের হেফাজতে। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ভাটারা, ঢাকা। গাজীপুরের পর এবারে রাজধানীর গুলশানে তল্লাশির নামে একটি বাসায় চালানো হয় ভাঙচুর ও লুটপাট। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে বাধাহীনভাবে ছাত্র জনতার নাম ব্যবহার করা দলটি এমন ঘটনার জন্ম দিয়েছে। তবে জড়িত অভিযোগে গ্রেফতার 3 জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। অজ্ঞাত আরও 15 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। অপরাধ বিশ্লেষকদের মতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তখনই মব জাস্টিসের মতো ঘটনা ঘটে। দীপু শিকদার জানাচ্ছেন বিস্তারিত। আওয়ামী লীগের প্রয়াত নেতা এইচ.টি. ইমামের ছেলে তানভীর ইমাম লোকজন নিয়ে একটি ফ্ল্যাটে অবস্থান করছেন। এমন ধোঁয়া তুলে গুলশানের এই বাসায় হামলে পড়ে 20 থেকে 25 জন। সেখানে তারা নিজেদের ছাত্র জনতা পরিচয় দেয়। অভিযোগ পাওয়া গেছে তারা ওই ফ্ল্যাটে তছনছ আর ভাঙচুরের পর লুটপাটও চালায়। সে সময় ওই এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। স্থানীয় লোকজন ও পুলিশ জানায় হামলার নেতৃত্বে থাকা শাকিল খন্দকার নিজেকে চালক দলের সভাপতি পরিচয় দেন। এই ঘটনায় গ্রেফতার করা হয় শাকিল খন্দকার, জুয়েল খন্দকার এবং শাকিল আহমেদকে। শাকিল খন্দকার আর জুয়েল খন্দকার সম্পর্কে বাবা ছেলে।
ওই ঘটনাস্থল থেকে ইতিমধ্যে 3 জনকে আটক করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যান্য যারা আছে তাদেরকে আটক করার জন্য পুলিশ অভিযান অব্যাহত রয়েছে। যদি কেউ নিজে আইন হাতে তুলে নেয় তবে আমরা সেটা কঠোর দমন করব। ঘটনার দিন দুপুরেই সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল কোনোভাবেই সহ্য করা হবে না মব জাস্টিস। সরকার বারবার তার অবস্থান স্পষ্ট করেছে এটা বলে যে মব জাস্টিস বা মোরাল পুলিশিংয়ের কোনো সুযোগ এখানে নেই, এদেশে নেই। অপরাধ বিশেষজ্ঞ বলছেন নিজের হাতে আইন তুলে নেয়ার ঘটনা উদ্বেগজনক। কোনো ধরনের গণপিটুনি বা আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো বাস্তবতা বা পরিস্থিতি যখন ঘটতে থাকে কোনো একটি সমাজে, সেখানে আইন প্রয়োগ করার মতো বাস্তবতা প্রেক্ষাপটগুলো কিন্তু অনুশীলন করা বা চর্চা করা খুব কঠিন বাস্তবতা বা চ্যালেঞ্জের মধ্যে পড়ে যায়। দ্রুত এই ধরনের ঘটনার অবসান হওয়া উচিত বলে মনে করেন সবাই। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। জুলাই আগস্টে ব্যাপক ও সংগঠিত মানবাধিকার লঙ্ঘন, সুষ্ঠু বিচারে অন্তর্বর্তী সরকার দায়বদ্ধ। শেখ হাসিনা যেখানেই থাকুক বিচার হবে, স্কাই নিউজকে ডক্টর ইউনূস। সাগরে সয়াবিন তেল ভাসিয়ে রেখে কৃত্রিম সংকট, অনুসন্ধানে নেমেছে একাধিক সংস্থা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ecushey-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ecushey24 অনলাইন। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/ecushey-tv চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।